আরে চিনি মানে? বেলি তো আমার কলেজের অনেক ভালো ফ্রেন্ড ছিল, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। কিন্তু হঠাৎ করেই কোথায় যেন চলে গেল। তারপর আর দেখা হয়নি আমাদের। আর আজ এত বছর পর দেখা হচ্ছে। খুশির মনে খটকা লাগলো। সন্দিহান দৃষ্টিতে তাকালো বেলির দিকে। বেলির চেহারার হাবভাব দেখে খুশির সব ক্লিয়ার হয়ে গেল। ও বুঝতে পারল জিদান সাহেবই সেই লোক যাকে বেলি ভালোবেসেছিল। জিদান সাহেব খুশির উদ্দেশ্যে বলে উঠল। খুশিমা, তুমি কি সেদিন তোমার এই ফবির কথা বলছিলে? বেলি হঠাৎ চকিত কণ্ঠে বলল। আমার কথা মানে? কি বলেছে আমার কথা? খুশি বলে উঠল। সেটা তোমাকে বলবো কেন? এটা আমাদের শ্বশুর বৌমার সিক্রেট, বুঝেছো? বেলি এই পরিস্থিতি থেকে পার পেতে বলল। আচ্ছা, আমি এখন আসি। বেশি রাত হলে আবার বাসায় যেতে সমস্যা হবে। খুশি বলে উঠল। আরে, যাবে মানে? মাত্রই তো আসলে। একদম যাওয়া চলবে না। আজ রাত আমাদের এখানেই থাকবে তুমি। জিদান সাহেবও বললেন। হ্যাঁ বেলি, খুশিমা ঠিকই বলেছে। রাত করে আর যাওয়ার দরকার নেই। এত বছর পর তোমার সাথে দেখা হলো, কত কথাবার্তা বলার আছে। আজ কলেজের সেই পুরনো দিনগুলো একটু মনে করা যাবে। প্লিজ আজ থেকে যাও না। প্রহরও বেলিকে থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো। বেলি আর মানা করতে পারল না। অগত্যা আজ থাকার জন্য রাজি হয়ে গেল সে। খুশি প্রফুল্লিত কণ্ঠে বলল। সত্যি? ওয়াও, অনেক মজা হবে। খুশি জিদান সাহেবের দিকে তাকিয়ে গলা ছেড়ে বলল। এসপি, আপনি তো ফুপুর ফ্রেন্ড, আপনাদের নিশ্চয় অনেক কথা বলার থাকবে। আপনি বরং ফুপিকে সাথে নিয়ে যান। কফি খেতে খেতে দুজন একটু খুশি গল্প করুন। জিদান সাহেব বলে উঠলেন। নট আ ব্যাটার আইডিয়া। বেলি চলো, তোমাকে আমার গরিবখানাটা একটু ঘুরে দেখাই। বেলির প্রচুর নার্ভাস লাগছে। বুকের ভেতর কেমন কাঁপছে। এখানে এসে এমন একটা সিচুয়েশনে পড়ে যাবে তা ভাবতেই পারেনি ও। এখন জিদানের সাথে কিভাবে কথা বলবে ও? কেমন জড়তা কাজ করছে। তবুও সবার জোড়াজুড়িতে বেলি সৌজন্যতার খাতিরে জিদান সাহেবের সাথে রুমের বাইরে পা বাড়ালো। খুশি পেছন থেকে ওদের পানে তাকিয়ে রইল। ও মনে মনে যা ভাবছে তাই যেন হয়। দুটো অসম্পূর্ণ কাহিনী মিলে যেন একটা সম্পূর্ণ উপন্যাস করতে পারে। ছাদের মাঝামাঝি দুটো চেয়ারে বসে আছে জিদান আর বেলি। জোছনার আলোয় চারপাশ পরিস্ফুটিত। বেলির মনের মাঝে তোলপাড় চলছে। সে কি বলবে ভেবে পাচ্ছে না। মনের মাঝে হাজারো শব্দের মেলা জমে থাকলেও এই মুহূর্তে কোনো কথা খুঁজে পাচ্ছে না। মৌনতা ভেঙে জিদান সাহেবী বলে উঠলেন। আচ্ছা বেলি, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতাম। তুমি হঠাৎ করে ওভাবে কোথায় গায়েব হয়ে গেলে? জানো, তোমার ব্যাপারে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। তুমি আমার অনেক ভালো বন্ধু ছিলে। তোমাকে আমি খুব মিস করতাম। জানো, জীবনে একটা ভালো বন্ধু পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তোমার সাথে যেভাবে আমার সব কথা শেয়ার করতাম, সেভাবে কারোর সাথে পারিনি। তোমার মতো আর কেউই আমার ভালো ফ্রেন্ড হতে পারেনি, এমনকি প্রহরের মাও না। বেলি আবেগময় চোখে জিদান সাহেবের দিকে তাকালো। তার কথার প্রত্যুত্তরে কোনো কথা খুঁজে পাচ্ছে না সে। চোখ সরিয়ে নিয়ে বলল। খুশির কাছে শুনেছি প্রহরের মা নাকি। আচ্ছা, পাপিয়া তো তোমাকে ভালোবাসতো, তাহলে ও তোমাকে ছেড়ে গেল কেন? জিদান সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। ভালো সে আমাকে কখনোই বাসেনি। সে তো শুধু আমার টাকার মেহেও মোহিত হয়েছিল। আর মোহ বেশিক্ষণ কাউকে ধরে রাখতে পারে না। এক সময় ঠিকই সেটা কেটে চলে যায়। পাপিয়াও তেমনই গেছে। আসলে ভুলটা আমারই। ওর বাহ্যিক সৌন্দর্য ভুলে আমি ওর ভেতরটা দেখার চেষ্টা করিনি। আগে যদি ভালো করে পরখ করে দেখতাম, তাহলে আজ উপযুক্ত কেউ আমার জীবনসঙ্গী হতো। যাক, বাদ দাও সেসব কথা। তুমি বলো, তোমার কি খবর? তুমি কিন্তু এখনও সেই আগের মতোই আছো, একটুও বদলাওনি। তা কোথায় থাকো এখন? বেলি মুচকি স্মিত হেসে বলল। এই তো লালবাগ থাকি। এখানকার একটা স্কুলে শিক্ষকতা করি। ব্যাস, পরিবার আর স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে ভালোই কাটছে জীবন। জিদান সাহেবের হঠাৎ খুশির সেদিনের কথাটা মনে পড়ল। খুশি বলেছিল বেলি নাকি কলেজের কোন ছেলেকে ভালোবাসতো। তাকে না পেয়ে সারা জীবন আর বিয়েই করিনি। কিন্তু কলেজে ওর একমাত্র বন্ধু তো শুধু আমিই ছিলাম। ওকে অন্য কোনো ছেলের সাথে কখনো কথাও বলতে দেখিনি। তবে বেলি কি আমাকে, কথাটা ভাবতেই জিদান চমকে তাকালো বেলির দিকে। ও কি সত্যি আমাকে ভালোবাসতো? আর আমার জন্য সারা জীবন একা আছে ও? তাহলে একবারও বললো না কেন আমাকে?
ও যদি আমাকে বলতো তাহলে আমি অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাতাম না। ওকে কি একবার জিজ্ঞাসা করব? না না, সিচুয়েশন তাহলে অনেক অকওয়ার্ড হয়ে যাবে, আনকমফোর্টেবল হয়ে যাবে। তার সে যেমন আছে তেমনই থাক। রাত তখন 10টা। ডিনার শেষে প্রহর একটু ওর বাবার সাথে খুশির অপারেশনের ব্যাপারে কথা বলতে গিয়েছিল। কথা শেষ করে রুমে এসে দেখলো সারা রুম অন্ধকার। প্রহর দেওয়াল হাত দিয়ে সুইচটা অন করে সামনে তাকাতেই থমকে গেল। বেডের মাঝখানে ওর বউটা লাল শাড়িতে বিশাল লম্বা ঘোমটা টেনে বসে আছে। প্রহর নিজের ঠোঁট কামড়ে নীরবে একটু হাসল। তারপর এগিয়ে গেল তার প্রিয়তমা স্ত্রীর নিকট। খুশির সামনে বেডের ওপর এসে বসল। মায়াময়ী চোখে তাকিয়ে আলতো হাতে ঘোমটাটা ওঠালো। নববধূ রূপের সামনে বসে থাকা রমণীকে আজ কোনো অপ্সরী থেকে কম মনে হচ্ছে না। মনে হচ্ছে আজ আকাশের ওই চন্দ্র ঈর্ষান্বিত হবে ওর প্রিয়তমাকে দেখে। প্রহর মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে খুশির দিকে। তবে হঠাৎ খুশির মুখের এক্সপ্রেশন দেখে ভ্রু কুঁচকে এলো প্রহরের। খুশি দুচোখের পাতা গতিতে দ্রুত পিটপিট করে, কেমন যেন অদ্ভুত মুখভঙ্গি করছে। প্রহর খুশির কপালে হাত ঠেকিয়ে ভ্রু কুঁচকে বলল। খুশি, তুমি ঠিক আছো তো? তোমার কি শরীর খারাপ করছে? খুশি থতমত খেয়ে বলল। আরে শরীর কেন খারাপ করবে, আমি একদম ঠিক আছি। তাহলে এমন আজব বিহেভ করছো কেন? খুশি দাঁত কিরিমিরি করে বিরক্তির সুরে বলল। আজও বিহেভ ধ্যাত। আরে আমি তো লজ্জা পাচ্ছিলাম, ফুপি বলেছে বাসর ঘরে নাকি লজ্জা পেতে হয়, এটা কম্পালসরি। আর আজ তো আমাদের ফার্স্ট নাইট, তাই তো আমি লজ্জা পাওয়ার চেষ্টা করছি। প্রহর কতক্ষণ কপাল কুঁচকে খুশির দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ শরীর কাঁপিয়ে হেসে উঠল। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে সে। হাসতে হাসতে বলতে লাগলো। লাইক সিরিয়াসলি? তুমি আর লজ্জা? ও খুশি, ইউ আর সো ফানি। আমার জীবনের বেস্ট বিনোদন ছিল এটা। খুশির রাগের শরীর রেডি করছে। পাশের বালিশটা তুলে প্রহরের ওপর বাড়ি মারতে মারতে বলল। ফানি জোকার মনে হচ্ছে আমার তোমাকে? এত সুন্দর করে সেজে গুজে বসে আছি আর ওনার কাছে সব ফানি লাগছে। দেখাচ্ছি মজা তোমাকে, এই নাও এই নাও, আরো মজা নাও। প্রহর এবার খুশির হাত ধরে টান দিয়ে নিচের বুকে এনে ফেলল। এক হাতে কোমর জড়িয়ে ধরে অন্য হাতে খুশির গালে রেখে মুচকি হেসে বলল। আরে আরে ব্যাস করো, বিয়ের প্রথম দিনই স্বামী পেটাচ্ছ? কি সাংঘাতিক বউ তুমি! খুশি দুষ্টু হেসে বলল। ভালো হয়েছে, যে স্বামী বউকে নিয়ে মজা করে তার সাথে এমনই হওয়া উচিত। এত মেহনত করে সাজলাম, তার একটু প্রশংসা করলো না। প্রহর মায়া ভরা চোখে তাকিয়ে আবেগী কণ্ঠে বলে উঠল। কি করে করবো প্রশংসা? তোমার সৌন্দর্য জাস্টিফাই করতে পারি এমন কোনো ভাষা যে আমার জানা নেই। তোমার রূপে যে বাক্যহীনতায় ভুগি, নিজেকে কেমন মূর্খ বালক মনে হয়। প্রহরের হৃদস্পর্শী কথায় মোহিত হয়ে গেল খুশি। ঘোর লেগে গেল বৃষ্টি জুড়ে। খুশি প্রহরের গালে হাত রেখে ভাবপ্রবণ কণ্ঠে বলে উঠল। প্রহর, আমি আজ পুরোপুরি তোমার হতে চাই, মিশে যেতে চাই তোমাতে। আমাকে নিজের গহ্বরে টেনে নাও। প্রহর আস্তে করে খুশিকে পাশে কাত করে দিয়ে খুশির গালে হাত বুলিয়ে মায়াময়ী কণ্ঠে বলল। এই মধুর মিলন আমিও চাই খুশি, তবে এখন না। তুমি এখন অসুস্থ খুশি, তোমার শরীরের কন্ডিশন এখন সুস্থ সবল না। এই অবস্থায় তোমার সাথে ফিজিক্যাল হলে তুমি আরও অসুস্থ হয়ে পড়বে, যেটা আমি কখনোই করতে পারবো না। একবার তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপর আমরা আমাদের সুখী জীবনের শুভারম্ভ করব। খুশি ছলো ছলো চোখে তাকিয়ে ধরা গলায় বলল। কিন্তু সেদিন যদি কখনো না আসে, যদি আমি আর না ফিরতে পারি, কালকের কি ভরসা? প্লিজ প্রহর, আমি যাবার আগে তোমাকে অন্তত স্বামীর সুখটুকু দিয়ে যেতে চাই। এটুকু অন্তত তোমার জন্য করতে দাও আমাকে, প্লিজ। অনেক বেশি বলতে শিখে গেছো তুমি। কে বলেছে তুমি ফিরবে না? তুমি অবশ্যই ফিরবে, আমার বুকে ফিরবে। তারপর আমাদের দুটো টিম বানানোর পরিকল্পনা ভুলে গেছো? সেটা কার্যকরী করতে হবে না? আর কে বলেছে শুধু স্ত্রী দেহভোগী স্বামীর সুখ পাওয়া যায়? এই যে তুমি আমার বুকের মাঝে শুয়ে আছো, এটা যে কত বড় সুখকর অনুভূতি দেয় তা হয়তো তোমাকে আমি বলে প্রকাশ করতে পারবো না। তুমি ব্যাস এভাবেই আমার বুকের মাঝে লুকিয়ে থাকো, আর কিচ্ছু চাই না আমার, আর কিচ্ছু না। প্রহর খুশির চোখের পানি মুছে দিয়ে ললাটে গভীর চুমু এঁকে দিয়ে বুকের মাঝে পরম আদরে জড়িয়ে নিল। খুশিও আবেশে লুকালো স্বামীর বুকের উষ্ণতায়।
আজ প্রহরের খুশির জীবনের সবচেয়ে কঠিনতম দিন, সবচেয়ে বড় পরীক্ষার দিন, যার ফলাফল স্বরূপ প্রহর হয় ওর প্রাণভোমরাকে ফিরে পাবে, আর না হলে না 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 হলে বলতে কিছুই না। খুশি ফিরে আসবে, ওকে ফিরতেই হবে প্রহরের কাছে, এমনটাই দৃঢ় বিশ্বাস প্রহরের। মনে মনে যতই নিজেকে মজবুত রাখার চেষ্টা করুক, তবুও খুশিকে হারানোর আতঙ্ক প্রহরকে বোধশক্তিহীন করে দিচ্ছে। ভেতরে চলছে তুমুল ঝড়, অন্তরাত্মা সব গলায় এসে আটকে যাচ্ছে। কতক্ষণ নিজেকে টিকিয়ে রাখতে পারবে জানা নেই প্রহরের। প্রতীক্ষাক্ষণ শুধু আল্লাহর কাছে একটাই দোয়া চাইছে, ওর খুশি যেন ঠিক হয়ে যায়। গতকাল সারাটা রাত প্রহর একবারের জন্যেও চোখের পলক এক করেনি, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল ওর হৃদহরিণীকে। পারলে যেন বুকটা চিরে খুশিকে বুকের ভিতর লুকিয়ে রাখত প্রহর, যাতে ওর প্রাণভোমরাটা কোথাও হারিয়ে না যায়। রাতের শেষ ভাগে জায়নামাজে বসেছিল প্রহর। তাহাজ্জুদের নামাজ পড়ে সকাল পর্যন্ত শুধু দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে খুশির রোগমুক্তির দোয়া চেয়েছে। আজ সকালে খুশিকে হসপিটালে আনা হয়েছে অপারেশনের জন্য। গতকাল রাতে ডক্টর ফোন করে বলেছিল নিউ ইয়র্কের ডক্টর নাকি চলে এসেছে, তারা আজই অপারেশন করবে। সেই অনুযায়ী সকালবেলা ওরা চলে আসে। খুশির পরিবার জিদান সাহেব আর ফাহিমও এসেছে। আপাতত অপারেশনের পূর্ববর্তী কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রস্তুতি নিচ্ছে। প্রহর গিয়েছিল ডক্টরের সাথে কথা বলতে। অপারেশনের পূর্বে বন্ড পেপারে সাইন চেয়েছে তারা। একটা কাগজে শুধু সাইন করাটা যে কতটা কঠিন কাজ হতে পারে তা আজ বুঝতে পেরেছে প্রহর। মনে হচ্ছিল কাগজে না, প্রহরের অস্তিত্বের ওপর কলম বসাচ্ছে। কাপা কাপা হাতে কোনো রকমের সইটা করিয়ে বেরিয়ে আসে প্রহর। কেমন যেন শ্বাসরুদ্ধকর লাগছিল ওর। প্রহর দ্রুত পায়ে এগিয়ে আসে খুশির কেবিনের দিকে। খুশির কেবিনের সামনে আসতেই হঠাৎ দেখল খুশির কেবিনের দরজায় সবাই ভিড় করেছে। দরজায় চাপড় মেরে খুশিকে ডাকছে। এই দৃশ্য দেখে আঁতকে উঠল প্রহর। দৌড়ে গেল দরজার কাছে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? দরজা বন্ধ কেন? রাকিব হাসান চিন্তিত সুরে বলে উঠলেন, দেখো না বাবা, খুশি সেই কখন থেকে ভিতর থেকে দরজা আটকে আছে, এত ডাকছি খুলছেই না। আমাদের ভয় লাগছে, মেয়েটার কিছু হলো না তো? প্রহরের অশান্ত মনের ঝড় এবার প্রলয় বয়ে আনল। ভয়ার্থ অন্তর কেঁপে উঠল তার। প্রহর দ্রুত দরজা ধাক্কাতে ধাক্কাতে অস্থির হয়ে খুশিকে ডাকতে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। প্রহর আর না পেরে এবার দরজা ধাক্কিয়ে ভাঙার চেষ্টা করছে। কয়েকবার গায়ের জোরে ধাক্কানোর ফলে ছিটকানিটা খুলে গেল। দরজা খুলে দ্রুত বেগে ভিতরে ঢুকলো প্রহর। ভেতরে ঢুকে দেখলো খুশি বেডের উপর উল্টো দিকে কাত হয়ে চাদরে মাথা ঢেকে গুটিসুটি হয়ে আছে। তবে চাদরের ওপর দিয়েও খুশির শরীরের মৃদু কাঁপুনি টের পাওয়া যাচ্ছে। খুশি যে চাদরের ভেতর কাঁদছে তা বুঝতে বাকি রইল না প্রহরের। প্রহর খুশির পাশে বসে চাদর সরানোর চেষ্টা করে আদুরে গলায় বলল, দেখি কি হয়েছে আমার খুশি রানীটার, আমাকে বলো প্লিজ। এইভাবে মাথা রেখে কেন শুয়ে আছো? নিঃশ্বাস আটকে যাবে তো। দেখি সরো তো। কিন্তু খুশির চাদর কিছুতেই সরাতে দিচ্ছে না। দুই হাতে চাদর শক্ত করে আঁকড়ে ধরে বিচলিত কণ্ঠে বলল, না না, একদমই না। চাদর সরাবে না প্লিজ। তুমি যাও এখান থেকে, যাও। আমাকে দেখো না প্লিজ, আমি বের হতে পারবো না। তুমি যাও প্লিজ, যাও। কি হয়েছে সোনাটা? এমন কেন করছিস? আমাকে বল না প্লিজ। আমার ভয় করছে খুশি, প্লিজ খোল এটা। কথা বলতে বলতে একসময় প্রহর জোর খাটিয়ে চাদর টেনে সরিয়ে দিল। খুশির দিকে তাকাতেই বুকের মাঝে মোচড় দিয়ে উঠল প্রহরের। বুঝতে পারল খুশির এই আত্মগোপনের কারণ। চাদর সরানোর সাথে সাথেই খুশি দুই হাতে মাথা ঢেকে নিয়ে আরও গুটিসুটি হয়ে কাঁদতে কাঁদতে বলল, না না না, তুমি দেখো না, তোমার পায়ে পড়ছি, তুমি চলে যাও এখান থেকে। আমাকে এই অবস্থায় দেখো না, আমি মরে যাব। খুশির এই করুণ অবস্থা দেখে প্রহর যেন হাজারো বার মরছে। আল্লাহ এত কষ্ট কেন দিচ্ছে ওর খুশিকে? আর যে সহ্য হয় না। ওর সব কষ্ট আমার কেন হয়ে যায় না? অপারেশনের জন্য নার্স এসে খুশির চুল ফেলে ন্যাড়া করে দিয়ে গেছে। সেজন্যই মেয়েটা এমন করছে। মেয়েটার তার চুলগুলো খুব প্রিয় ছিল, আর সবচেয়ে প্রিয় ছিল প্রহরের কাছে। এলোমেলো চুলগুলো প্রহরের মুখের উপর এসে যখনই বাড়ি খেত, তখন মনে হতো যেন শ্রাবণের মেঘগুলো এসে ওকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে।
খুশি যখন অ্যাটিটিউড দেখিয়ে চুলগুলো হাত দিয়ে ছটকা মারত, তখন প্রহর যেন ফিদা হয়ে যেত। খুশিকে এমতো অবস্থা দেখে খুশির মাও নিজের কান্না ধরে রাখতে পারলেন না। মুখে আঁচল চেপে ডুকরে কেঁদে উঠলেন তিনি। খুশি যাতে বুঝতে না পারে তাই দৌড়ে বাইরে চলে গেলেন তিনি। তার পিছে পিছে বাকিরাও চলে গেলেন। এই মুহূর্তে শুধু প্রহরই পারবে খুশিকে সামলাতে, তাই ওদের একা ছেড়ে বাকিরা বাইরে চলে গেলেন। প্রহর নিজেকে একটু সামলে নিয়ে খুশির হাত ধরে নিচের দিকে ঘোরানোর চেষ্টা করে বলল, প্লিজ এমন করো না সোনা, ঘোরো আমার দিকে, একবার তাকাও প্লিজ। খুশি কাঁদতে কাঁদতে বলল, না না না, আমি ঘুমাবো না, তুমি যাও এখান থেকে প্লিজ। আমাকে দেখো না এভাবে, এভাবে দেখলে তোমার ঘৃণা লাগবে। প্রহর এবার জোর করে খুশিকে নিচের দিকে ঘোরালো। কাঁদতে কাঁদতে খুশির চোখ মুখ লাল হয়ে গেছে। প্রহর দুই হাতে খুশির মুখটা আগলে ধরে কপালে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল, এই ময়না পাখি, এমন করছিস কেন? একটু শান্ত হো না, তাকা আমার দিকে, একবার এই চোখে চোখ রেখে দেখ না। আমি পারবো না প্রহর, নিজেকে আমার বেবস্ত্র মনে হচ্ছে। মনে হচ্ছে আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। যেখানে আমি নিজেই নিজেকে দেখতে পারছি না, সেখানে তুমি কিভাবে দেখতে পারবে? আমাকে দেখলে তোমার ঘৃণা লাগবে, আমি সহ্য করতে পারবো না। এর চেয়ে তো মরে গেলেও ভালো। প্রহর এবার চোয়াল শক্ত করে ধমকের সুরে বলল, বাস, অনেক হয়েছে। কি তখন থেকে আবল তাবল বলে যাচ্ছ? তুমি কি আমাকে এতটুকুই চিনেছ? তোমার প্রহরের ভালোবাসা কি এতটাই ঠুনকো? আমি আমি কখনোই তোমার রূপের মুখে তোমাকে ভালোবাসিনি খুশি। তাহলে রূপ কমে গেলে ভালোবাসা কমে যাবে কেন? আর কে বলেছে তোমাকে এসব পচা কথা? তুমি আগেও আমার কাছে যা ছিলে এখনো তাই আছো, আর ভবিষ্যতেও তাই থাকবে। তোমার শারীরিক কোনো পরিবর্তন আমার ভালোবাসার উপর ভারী হতে পারবেই না, কখনো না। তুমি যেমনই হও না কেন, আমার কাছে তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী নারী, আমার অবস্থরী, আমার খুশি রানী। বুঝতে পেরেছ? আর কখনো এসব বাজে বাজে কথা বলবে না। আর এটা তো টেম্পোরারি করা হয়েছে, সব সময় কি এমনই থাকবে নাকি তুমি? অপারেশন হয়ে গেলে দেখবে কিছুদিনের মধ্যে আবারও আমার সেই কেশবতী কন্যার ঘন কালো কেশের পাহাড় ফিরে আসবে। খুশি তাও কেঁদেই যাচ্ছে। প্রহর এবার বলে উঠল, ঠিক আছে, তোমার মাথায় জ্বললে এইটা তো তোমার সমস্যা। ঠিক আছে, আমি এক কাজ করি, আমিও আজকেই নাড়া করে ফেলি, তখন দুজনেই একরকম হয়ে যাব। তাহলে তার সমস্যা নেই, তাই না? হ্যাঁ? খুশি এবার চমকে উঠে বলল, এই না না না, খবরদার এমন করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে কখনো মাফ করবো না। প্রহর মুচকি হাসল। চোখ দিয়ে ঝরে পড়ল নোনা জল। খুশির কপালে সময় নিয়ে একটা গভীর চুমু খেয়ে বলল, তাহলে কান্নাটা বন্ধ করো না সোনা পাখি, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এখন নাড়া করে ফেলবো। তখন তোমার টাকলা বরের সাথে থাকতে হবে কিন্তু তোমাকেই। খুশি অশ্রুসিক্ত চোখে হেসে দিয়ে প্রহরকে জড়িয়ে ধরল। অবশেষে সেই মুহূর্তটা চলেই এলো। এখন সময় সকাল 11টা। 11:30-এ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে খুশিকে। সবাই যেন কুঁকড়ে আছে। অপারেশনের আগে শেষবারের মতো খুশি সবার সাথে দেখা করতে চাইল। সবার প্রথমে এলো খুশির মা বাবা। দুজনেরই চোখের পানি থামছে না কিছুতেই। নিজের নারী ছেঁড়া ধন কলিজার টুকরোকে তারা প্রাণ ভরে দেখছে। না জানি আর এই মুখ দেখা তাদের নসিবে হবে কিনা। আজ সাহিলা বেগমের মতো শক্ত মনের মানুষও যেন সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছে। কেনই বা হবে না, সে যে মা। আর এক মায়ের বুকে সন্তান হারানোর ভয় যখন হানা দেয়, তখন সব শক্ত দেওয়ালি ভেঙে পড়ে। মায়ের কাছে সন্তানের চেয়ে বড় দুনিয়াতে আর কিছুই নেই। লোকে বলে সন্তান হারালে নাকি মায়ের কলিজায় ছিদ্র হয়ে যায়। সাহিলা বেগমেরও একই অনুভব হচ্ছে। মেয়ের সামনে আসতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। রাকিব হাসান তাকে ধরে রাখছেন আর নিজেও চোখের পানি ছাড়াচ্ছেন। তাদের মন চাইছে আবারও সেই ছোটবেলার মতোই মেয়েটাকে বুকের মাঝে আগলে রাখুক। খুশি হাত বাড়িয়ে ওর মা বাবাকে কাছে ডাকলো। ওরা খুশির কাছে এসে বসলো। খুশি ওর মা বাবার চোখের পানি মুছে দিয়ে জোরপূর্বক হেসে বলল, আরে আরে, এত কাদার কি আছে? মনে হচ্ছে আমি এক্ষুনি পরপারে চলে গেছি। আর আম্মু, তোমাকে এভাবে কাঁদলে কিন্তু একদম মানে না। তোমাকে তো রাগী ভাবেই মানায়। একবার আবারও সেই আগের মতো করে বকো না আমাকে আম্মু, প্লিজ, শুধু একবার।
সাহিলা বেগম আরও বেশি কান্নায় ভেঙে পড়লেন। তবুও খুশির পণ রাখতে কোনো রকমে বলে উঠলেন, খুশি অশ্রুসিক্ত চোখে হেসে দিল। তারপর বাবা মা দুজনের হাত ধরে বলল, আম্মু, বাবা, তোমরা আমাকে প্রমিস করো, আমার কিছু হয়ে গেলে তোমরা ভেঙে পড়বে না, একজন আরেকজনের খেয়াল রাখবে। এমন করে বলিস না মা, তোর কিছু হবে না, তুই একদম ঠিক হয়ে যাবি দেখিস। বাবা মায়ের সাথে দেখা শেষে এবার নিভান এলো খুশির কাছে। অশ্রু চোখে চেয়ে থেকে এগিয়ে এলেও প্রাণপ্রিয় বোনের কাছে। নিভানের কাছে তো ওর পৃথিবীই ছিল ওর আপু। আজ তার কিছু হয়ে গেলে নিভানও হয়তো বাঁচতে পারবে না। নিভান খুশির সামনে এসে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপু, তোমার জন্য কিছু নিয়ে এসেছি আমি, দেখবে? খুশি অশ্রুসিক্ত চোখে মুচকি হেসে বলল। হ্যাঁ, দেখা না ভাইয়া। নিভান ওর হাতে থাকা আর্ট পেপারটা আস্তে করে উপরে তুলে ধরল। পেপারে খুশির একটা হাস্যোজ্জ্বল মুখের ফুল স্কেচ আঁকানো। খুশি চোখের পানি ধরে রাখতে পারল না। অশ্রু সচল চোখে তাকালো ছোট্ট ভাইটার দিকে। কান্নাচরিত কণ্ঠে বলল, অনেক সুন্দর হয়েছে বাবু। আমার বাবুটা একদিন অনেক বড় আর্টিস্ট হবে, আমাদের নাম উজ্জ্বল করবে, তাই না? নিভান আর থাকতে পারল না। দৌড়ে এসে খুশিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আপু, আমি একদিন অনেক বড় আর্টিস্ট হব, কিন্তু সেদিন আমার পুরস্কার হিসেবে তোমাকে চাই। আমি যখন কোনো পুরস্কার পাবো সেখানে তোমার উপস্থিতি চাই। তুমি সবার সামনে দাঁড়িয়ে থেকে আমার জন্য শীষ বাজাবে, জোরে জোরে তালি বাজাবে। বলো না আপু, তুমি থাকবে তো সেদিন? খুশি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো। আমার বাবুর জন্য চেয়ারে উঠে দাঁড়িয়ে শীষ বাজাবো, করতালিতে মুখরিত করে দিব। প্রমিস? পাক্কা প্রমিস। নিভানের পর এবার বেলি এলো খুশির কাছে। বাকি সবার মতো তারও একই অবস্থা। তিনিও অশ্রু সচল চোখে খুশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখনই ওখানে জিদান সাহেবও এলো। খুশি আসতে বলেছিল তাকে। খুশি হাত বাড়িয়ে কাছে রাখলো জিদান সাহেবকে। জিদান সাহেব নিচের কান্না আটকে জোরপূর্বক হেসে খুশির সামনে এসে বলল, অনেক হয়েছে বৌমা, অসুখের বাহানায় অনেক আরাম করেছো। এসব তাল বাহানা আজ চলবে না, বুঝেছো? জলদি জলদি ঠিক হয়ে বাসায় এসে সব কাজকাম করতে হবে, না হলে কিন্তু আমি বকা দিব, যতই মজা করি কি না কেন শিশু হিসাবে। কিন্তু আমি অনেক স্টক। খুশি মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি স্ট্রিক্ট হলে আমি অ্যাঞ্জেলিনা জোলি। এখন এসব ছাড়ুন, এখানে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। খুশি এক হাতে জিদান সাহেবের হাত ধরে আর এক হাতে বেলির হাত ধরে বলল, আপনাদের দুজনের কাছে একটা ওয়াদা চাই আমি। আমার শেষ ইচ্ছেও বলতে পারেন। আমাকে কথা দিন, আমার কথা রাখবেন। জিদান সাহেব বললেন। হ্যাঁ মা, অবশ্যই রাখবো। বলো কি চাই তোমার? খুশি জিদান সাহেবের হাতের ওপর বেলির হাত রেখে বলল, আমাকে কথা দিন আপনারা দুজন মিলে একটা নতুন সংসার শুরু করবেন। আঙ্কেল, বেলি ফুপি আপনাকে অনেক ভালোবাসে। আপনার জন্য আজও সে বিয়ে করেনি, আর আপনিও এখন একাই আছেন। যে ভালোবাসা তখন অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেটা এখন পূরণ করবেন। বলুন, আমার ফুপিকে বিয়ে করে তার হারানো ভালোবাসা ফিরিয়ে দেবেন। বলুন, আমার কথা রাখবেন আপনারা? বেলি চমকে উঠে বলল, খুশি কি বলছিস এইসব? এটা হয় না মা, এখন আর এসব সম্ভব না। তবে বেলিকে অবাক করে দিয়ে জিদান সাহেব অনায়াসে বলে উঠলেন, ঠিক আছে খুশি মা, তুমি যেমন চাও তেমনই হবে। তবে তোমাকেও প্রমিস করতে হবে, আমাদের বিয়েতে তোমাকে সবার আগে নাচতে হবে। বলো রাজি? জিদান সাহেবের কথায় বেলি আরও বেশি চমকে গেল। তবে খুশি হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এটা আবার বলতে আছে নাকি? এবার দেখা করার পালা এলো সেই ব্যক্তির যার সামনে নিজেকে শক্ত রাখা সবচেয়ে কঠিন। খুশির জন্য কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে মৃদু পায়ে কেবিনে ঢুকলো প্রহর। চোখ দুটো লাল টকটক করছে।
মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, যেন কোনো ধ্বংসাবশেষ নির্জীব প্রাণী। খুশি হাতের মুঠো শক্ত করে নিজেকে শক্ত রাখার যথাসাধ্য চেষ্টা করছে। ও ভেঙে পড়লে যে প্রহর আরও ক্ষতবিক্ষত হয়ে যাবে। প্রহর আস্তে করে এসে খুশির পাশে বসলো। খুশির দুই হাত নিচের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল। খুশির চোখের ইশারায় প্রহরকে ঝুঁকতে বলল। প্রহর মাথা ঝুঁকালে খুশি প্রহরের কপালে চুমু এঁকে দিল। খুশির পর প্রহরও খুশির কপালে চুমু এঁকে দিল। খুশি এবার মুখ উঁচু করে প্রহরের অধরে নিচের অধর চেপে ধরল। ওভাবেই কিছু সময় অতিবাহিত করল দুজনেরই চোখে বর্ষার বৃষ্টিধারা ঝরছে। এরপর খুশি অধর ছেড়ে বলে উঠল। আমাকে প্রমিস করো, আমার যদি কিছু হয়। খুশির কথা শেষ হওয়ার আগেই প্রহর খুশির ঠোঁটের ওপর তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল। তুমি যেটা বলতে চাইছো সেটা বলার চেষ্টাও করো না। আমি তোমাকে কোনো প্রমিস করবো না, কারণ প্রমিস তুমি করবে, আর শুধু করবে না, সেটা করে দেখাবে। ফিরতে হবে তোমাকে, আমার কাছে ফিরতে হবে তোমাকে। অবশ্যই অবশ্যই ফিরবে তুমি। তুমি হীনা প্রহরের কোনো অস্তিত্বই নেই। তুমি আছো তো এই আমি আছি, না হলে কিছুই নেই। তাই মনে রাখবে, আমাকে ভালো রাখতে চাইলে তোমাকে ফিরতেই হবে, আর অন্য কোনো উপায়ন্তর নেই। প্রহর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল খুশিকে। খুশিও দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল প্রহরকে। জানা নেই এই শান্তির আলিঙ্গন পাবে কিনা ও। অতপর সেই সময় চলে এলো। খুশিকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য নার্স আর ওয়ার্ড বয়রা এলো। খুশিকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে যেখানে লাগলো, খুশি এখনও শক্ত করে প্রহরের হাত ধরে আছে। প্রহর খুশির হাত ধরে থেকেই ওর সাথে সাথে যাচ্ছে। প্রহরের মনে হচ্ছে ওর ভিতর থেকে কলিজাটাকেও ধীরে ধীরে টেনে বের করে নিয়ে যাচ্ছে। জানটা যেন বেরিয়ে যাচ্ছে ওর। একসময় ওটির সামনে চলে আসলো ওরা। প্রহরকে আর খুশির সাথে থাকতে দিল না ওরা। ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিয়ে গেল খুশিকে ওটির সামনে। প্রহর অনুভূতি শূন্য হয়ে ধপ করে বসে পড়ল ওখানেই। ওর প্রাণভোমরাটা কি ফিরবে আবারও ওর কাছে? সেই 4 ঘন্টা ধরে খুশির অপারেশন চলছে, এখনও বের হয়নি ওরা। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগ মনে হচ্ছে প্রহরের কাছে। ওর ভেতর এখন কি চলছে তা কোন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ও বাস একটা অনুভূতি শূন্য পাথরের মতো দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। এই দেহে তখনই প্রাণ ফিরবে যখন খুশির কোনো ভালো সংবাদ আসবে। খুশির মা বসে বসে শুধু তসবি টিপছেন আর দোয়া দরুদ পড়ছেন। নিভান কেঁদে কেঁদে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। বাকিদেরও খুবই দুর্বিষহ অবস্থা। অতপর ওটির লাল আলোটা বন্ধ হলো। দরজা খুলে বেরিয়ে এলো ডক্টর। প্রহর দ্রুত উঠে দাঁড়িয়ে ডক্টরের কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলল। ডক্টর, আমার খুশি কেমন আছে? ওকে ঠিক হয়ে গেছে তাই না? আমি কি একবার দেখা করতে পারি এখন? শুধু একটু দূর থেকে দেখবো ডক্টর। ডক্টর মাথা নিচু করে মলিন সুরে বলে উঠলেন। I am sorry. We try our best, but it's not successful. She is no more. নো মোর। ব্যাস এই একটা চারিদিক ধ্বনিত হতে লাগলো। প্রহরের পুরো পৃথিবী মুহূর্তেই শেষ হয়ে গেল। অনুভূতি শূন্য জীবন্ত লাশ হয়ে গেল ও। বোধশক্তিহীন হয়ে ধীরে ধীরে পেছাতে লাগলো ও। হঠাৎ পাশে ফিরে তাকালো প্রহর। এই তো খুশি দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরে দাঁড়িয়ে কি সুন্দর হাসি মুখে দেখছে ওকে। প্রহরের ঠোঁটে হাসি ফুটে উঠল। প্রহর হাসি মুখে বলল। খুশি, আমার খুশি। খুশি মুচকি হেসে বলে উঠল। আমি চলে যাচ্ছি প্রহর, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। খুশির কথায় প্রহরের ঠোঁটের হাসি বিলুপ্ত হয়ে গেল। খুশি হাত নেড়ে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। প্রহর আতঙ্কিত হয়ে খুশিকে ধরার জন্য এগিয়ে যেতে যেতে বলল। নো নো, ইউ কান্ট গো খুশি। প্রমিস মি খুশি, যেও না প্লিজ। খুশি, খুশি। খুশি শুনল না। একসময় ধোঁয়ায় মিলিয়ে গেল সে। প্রহর এবার গগন বিদারী আর্ত চিৎকার করে বলল। খুশি। চিৎকার করে ঠাস করে চোখ খুলে উঠে বসলো প্রহর। সারা শরীর অসম্ভব রকম কাঁপছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। কেমন শ্বাসকষ্ট হচ্ছে পর হাঁপাতে লাগলো। অস্থির হয়ে আশেপাশে তাকালো ও। নিজেকে হসপিটালের একটা কেবিনে আবিষ্কার করলো প্রহর। ও এখানে কি করছে? খুশি, আমার খুশি কোথায়? খুশি কি তাহলে? না না, কিছু নেই না। খুশি, খুশি।
অস্থির হয়ে প্রহর নিচে নামার চেষ্টা করলো। তখনই হঠাৎ ফাহিম দৌড়ে এসে প্রহরকে ধরে পড়ল। প্রহর, তোর জ্ঞান ফিরেছে? ঠিক আছিস তুই? ঠিক আছে মানে? আমার আবার কি হবে? আরে, খুশিকে নিয়ে যাওয়ার সাথে সাথেই তো তুইও ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলি। গত 4 ঘন্টা যাবত তুই বেহুশে ছিলি। অজ্ঞান ছিলাম? তার মানে ওয়েট ওয়েট 1 মিনিট, তার মানে কি ওসব সব স্বপ্ন ছিল? খুশি, আমার খুশি, ফাহিম, আমার খুশি, খুশির অপারেশন। ফাহিম স্বস্তিময় হাসির রেখা টেনে বলল। তোর বিশ্বাস জিতে গেছি প্রহর। খুশির অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। তোর খুশি আবারও ফিরে এসেছে তোর কাছে। প্রহর অশ্রু সজল চোখে ফাহিমের দিকে তাকালো। প্রহরের দেহে এবার প্রাণের সঞ্চালন হচ্ছে। খুশি ফিরেছে, আমার খুশি ফিরেছে আমার কাছে। প্রহরের আনন্দ যেন ধরছে না। প্রহর উঠে দাঁড়িয়ে বলল। ফাহিম, আমি খুশির কাছে যাবো। ফাহিম, কোথায় খুশি? খুশিকে অবজারভেশনে রাখা হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফেরার পর কেবিনে শিফট করবে, তখন দেখতে পারবি। না না, আমি এক্ষুনি দেখবো ওকে, দূর থেকে হলেও দেখবো। ওকে এক নজর না দেখলে নিঃশ্বাস নিতে পারবো না আমি। কথাটা বলেই প্রহর নিচে নেমে দাঁড়িয়ে বাইরের দিকে ছুটে গেল। ফাহিম আটকানোর চেষ্টা করেও পারল না। প্রহর বাইরে এসে দেখল অবজারভেশন রুমের বাইরে করিডোরে সবাই বসে আছে। প্রহরকে আসতে জিদান সাহেব এগিয়ে গেলেন ওর কাছে। প্রহর ওর বাবার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল। বাবা, বাবা, আমার খুশি, খুশি কোথায়? জিদান সাহেব ছেলেকে আশ্বস্ত করে বললেন। ভয়ের কিছু নেই প্রহর, খুশি হলো ফাইটার, ঠিকই মৃত্যুকে ফাইট করে হারিয়ে দিয়েছে। আমাদের কথা রেখেছে ও। আমাদের খুশিমা এখন ঠিক আছে। প্রহর অশ্রু সজল চোখে বাবাকে জড়িয়ে ধরে বলল। আমি জানতাম বাবা আমার খুশি আমাকে ছেড়ে যেতেই পারে না। আল্লাহ আমাকে এত বড় শাস্তি দেবে না। বাবা, খুশি কোথায়? আমি একবার ওকে দেখবো, প্লিজ বাবা। কিন্তু অবজারভেশন রুমে তো কাউকে যেতে দেয় না। কেবিনে শিফট করার পর দেখছি। না না, আমি এক্ষুনি দেখবো, শুধু দূর থেকে একবার দেখবো বাবা। প্রহর অবজারভেশনের করিডোরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। সেখানে রিসেপশনে বসে থাকা নার্সটা প্রহরকে বাধা দিল ভিতরে ঢুকতে। তবে প্রহর কিছুটা মানতে রাজি না। সে শুধু বারবার খুশিকে দেখার জেদ করে যাচ্ছে। অগত্যা আর না পেরে দূর থেকে দেখার পারমিশন দিল ওকে। খুশির রুমের কাছে এসে দরজায় লাগানো কাচের ভিতর থেকে খুশিকে দেখল প্রহর। সারা মাথায় ব্যান্ডেজ লাগানো, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, জ্ঞানহীন খুশি শুয়ে আছে। প্রহরের চোখের বর্ষা অঝোর ধারায় বইছে। কাচের ওপর দিয়েই হাত বুলালো প্রহর। ওর ঝাঁসি টানি যুদ্ধ জয় করে ফিরেছে। আমার কাছে ফিরেছে। হৃদয়ের স্পন্দন ফিরে পেয়েছে প্রহর। শেষ হয়েছে ওদের জীবনের কঠিন পরীক্ষা। রাত 8টার দিকে জ্ঞান ফিরে আসে খুশির। ডক্টর এসে বলে গেল সবাইকে, একটু পরে খুশিকে বেডে শিফট করা হবে। সবার মাঝে এক অপরিসীম প্রশান্তির লহর ছড়িয়ে পড়ল। এতক্ষণ যতটুকু ভয় চিন্তা কাজ করছিল তারও লেশমাত্র অবকাশ রইল না। সবার মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি। কেবিনে শিফট করার পর খুশির মা বাবা আর নিভান 5 মিনিটের জন্য একটু দেখা করে আসলো। কারণ ডক্টর বলেছে বেশিক্ষণ রোগীর কাছে ভিড় করা যাবে না, বেশি কথা বললে খুশির সমস্যা হতে পারে। তাই ওরা অল্প কিছু সময়ের জন্য শুধু দেখে চলে আসলো। এরপর এলো প্রহর। দরজা খুলে মৃদু পায়ে ভিতরে ঢুকলো। ধীরে ধীরে এগিয়ে এসে খুশির পাশে টুলের ওপর বসলো। প্রহরের আভাস পেয়ে ভারী চোখের পলক দুটো ধীরে ধীরে খুলে তাকালো খুশি। পাশে তাকিয়ে দেখতে পেল ওর দিওয়ানা পাগলকে। মায়াময় চোখে তাকিয়ে হাসির রেখা আনলো ঠোঁটের কোণে। ব্যাস এতটুকুই যেন প্রহরের শরীর মনকে প্রশান্তির অথৈ সমুদ্রে ভাসানোর যথেষ্ট। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আনন্দ অশ্রু। খুশির এক হাতে স্যালাইন লাগানো। প্রহর খুশির অন্য হাতটা নিজের হাতের মুঠোয় নিল। খুশির হাতের উল্টো পিঠে অথর ঠেকালো প্রহর। মাথা ঝুঁকিয়ে অথর ঠেকালো খুশির কপালে। আনন্দ অশ্রু জমে গেল খুশির চোখের কোণে। তবে সেটা চোখের কোণ বেয়ে নিচে পড়তে দিল না প্রহর। তার আগেই নিচের অধর দ্বারা শুষিয়ে নিল সে। মায়াবী কণ্ঠে বলে উঠল, No more tears, খুশি রানী. It's time to celebrate your victory. I'm so proud of you, my sweetheart. খুশি মুচকি হেসে ভাঙা গলায় বলল, আই নো, আই নো, আই নো, আই এম সো শক্তিশালী।
যমরাজকে এক ঢিসুম মেরে কুপকাত করে দিয়েছি। অশ্রু চোখেই হাসল প্রহর। ব্যাস, এভাবেই খুশি সারা জীবন ওর পাশে থাকুক, আর কিছু চাই না ওর। করিডোরে এক সারিতে লাগানো চেয়ারগুলোর একটাতে বসে আছে বেলি। সাহিলা বেগম ওকে বাসায় চলে যেতে বলেছিল, তবে খুশিকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না তার, তাই এখানেই বসে আছে। কিছুক্ষণ আগেই খুশির সাথে দেখা করে এসেছে। মেয়েটাকে ভালো হতে দেখে তার এখন স্বস্তি লাগছে। হঠাৎ একটা ধোয়া ওঠা গরম কফির ওয়ান টাইম কাপ কেউ ধরল বেলির সামনে। বেলি মাথা তুলে তাকিয়ে দেখল জিদান সাহেব। বেলি সৌজন্যমূলক মৃদু হেসে বলল, আরে শুধু শুধু কেন কষ্ট করতে গেলে? জিদান সাহেব বেলির পাশে বসে বলে উঠলেন, বারে, এতে কেন আমার কষ্ট হতে যাবে? কপি কি আমি বানিয়েছি নাকি? কপি তো বানালো ক্যান্টিনওয়ালা, আমি তো শুধু নিয়ে এলাম। গরম গরম কপিটা খেয়ে নাও, শরীর মন ফ্রেশ হয়ে যাবে। বেলি কফির কাপটা হাতে নিল। জিদান সাহেবও তার নিজের কফিতে চুমুক দিল। বেলি কফি খেতে খেতে ইতস্ততভাবে বলে উঠল, জিদান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, জিজ্ঞাসা করার কি আছে? আসলে আমি বলতে চাচ্ছিলাম যে তোমার খুশির কথা মানার কোনো দরকার নেই। দেখো, আমি জানি তুমি খুশির ওই অবস্থায় ওকে মানা করতে পারোনি, তাই ওর মন রাখতে রাজি হয়েছ। তবে তোমার এসব করার কোনো দরকার নেই। আমি খুশিকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই বুঝতে পারবে। জিদান সাহেব বলে উঠলেন, আর আমি যদি বলি আমি আমার মনের ইচ্ছাতে রাজি হয়েছি, তাহলে? বেলি চকিত দৃষ্টিতে তাকালো জিদান সাহেবের দিকে। জিদান সাহেব স্মিত হেসে বললেন, হ্যাঁ বেলি, তুমি হয়তো ভাবছো আমি খুশি রাখতে বা তোমার ওপর দয়া করে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তবে এমনটা না। আমি আমার নিজের খুশিতে রাজি হয়েছি। আসলে আমি উপলব্ধি করেছি জীবনে একটা যোগ্য সঙ্গীর খুবই প্রয়োজন, যার কাছে নিজের ভালো মন্দ কথা খুলে বলতে পারবো, কিন্তু আমার না বলার কথাও সে বুঝে যাবে। জানো পাপিয়া, আমার বউ হলেও ও কখনো আমার মনের কথা বুঝতে পারেনি। তবুও আমি কখনো ওর উপর অভিযোগ করিনি। ভেবেছি সবাই তো আর এক হয় না, ও না হয় একটু অন্যরকম। তবে ওর ওভাবে চলে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলাম। নিজেকে কেমন ইডিয়েট মনে হচ্ছিল তখন আমার। কিন্তু আমি এই কষ্ট কারোর সাথে শেয়ার করতে পারতাম না, কারণ তখন প্রহরকে সামলানোটাই আমার সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল। এভাবে নিজের অনুভূতিগুলো নিজের মাথায় চেপে প্রহরকে মানুষ করা আর বিজনেসের ভেতর ডুবে থাকতাম। কিন্তু দিন শেষেই ঠিকই নিজের খুব একা মনে হতো। মনে হতো কেউ একজন যদি থাকতো, তাহলে তার কাঁধে মাথা রেখে নিজের সুখ দুঃখ শেয়ার করতে পারতাম। যদিও প্রহর বড় হওয়ার পর থেকে আমাকে অনেকবার বিয়ের কথা বলেছে, তবে আমার মন চায়নি আর, কারণ একবারই মন মতো জীবনসঙ্গী বেছে নিয়ে ভুল করেছি। আবারও যদি সেই একই ভুল করি তাহলে কি হবে? সে যদি প্রহরকে আপন করে না নিতে পারে, সেই ভয়ে কখনো সেই পথে পা বাড়াইনি। তবে একাকিত্ব এখনও আমাকে তাড়া করে বেড়ায়। আর এত বছর পর তোমাকে দেখে কেন জানি মনে হলো তুমি হয়তো আমার একাকিত্ব দূর করতে সাহায্য করবে, কারণ আমি তোমার ভালো বন্ধু। আমার আর কেউ নেই, তুমি একমাত্র আমাকে ভালোভাবে বুঝতে পারো। তাই খুশির কথাই দ্বিতীয়বার আর ভাবিনি। তবে এটা একান্তই আমার ইচ্ছে। তুমি যদি মানা করতে চাও অনায়াসে করতে পারো, তোমার ওপর কোনো চাপ নেই। তুমি যা ডিসিশন নেবে তাই হবে। কথাগুলো বলে কফি শেষ করে উঠে গেল জিদান সাহেব। আর বেলি তার যাওয়ার পানে তাকিয়ে রইল। সত্যি কি সে তার ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে? এক সপ্তাহ পর খুশিকে হসপিটাল থেকে ডিসচার্জ দিয়ে দিল। এখন অনেকটা উন্নতি হয়েছে খুশির। মাথার ব্যথাটাও অনেক কমে গেছে। বাসায় আনার পর থেকে প্রহর দিনরাত খুশির সেবায় নিয়োজিত থাকে। এক মুহূর্তের জন্যেও খুশিকে একা ছাড়ে না। খাইয়ে দেওয়া, গোসল করানো, নিয়মিত মেডিসিন দেওয়া সহ যাবতীয় কাজই প্রহর নিজের হাতে করে। খুশিকে নিজের পায়ে এক পাও হাঁটতে দেয় না প্রহর। যেখানে যাবে খুশিকে কোলে নিয়ে যায়, যেন খুশি কোনো ছোট বাচ্চা যাকে ছেড়ে দিলেই পড়ে যাবে। এই অতিরিক্ত কেয়ারে খুশির মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। সে বিরক্তির সুরে বলে, আরে এত পুতুপুতু করার কি আছে? আমি কি নবজাতক শিশু নাকি? আজব। এভাবে চলতে থাকলে তো আমি নিজের পায়ের বোধ শক্তি হারিয়ে ফেলবো। তখন সারা জীবন কাঁধে নিয়ে নিয়ে ঘুরো ল্যাংড়া বউকে। প্রহর তখন মুচকি হেসে বলে, ঘুরতে হয় ঘুরবো, তোমার তাতে কি?
আমার বউকে আমি সারা জীবন কোলে কাঁধে নিয়ে যেভাবে খুশি করব। প্রহরের কথাই তখন আবার চোখ ভরে আসে খুশির। কেউ কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারে? মন চাই তখনই। পাগলটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিতে। দেখতে দেখতেই কেটে গেল আরও 20টা দিন। খুশি এখন প্রায় সুস্থ, মাথার ব্যান্ডেজও খুলে দিয়েছে। মাথায় আবার নতুন করে চুল কুচিয়েছে খুশির। এখন নিজে নিজেই চলাফেরা করে, যদিও প্রহর বেশি চলাফেরা করতে মানা করেছে। কিন্তু কে শোনে কার কথা? খুশি তো খুশি, তাকে আবদ্ধ করে রাখা খুবই দুর্বোধ্য কাজ। আজ খুশির অপারেশনের 1 মাস পূর্ণ হয়েছে। খুশি এখন অনেকটা সুস্থ হওয়ায় প্রহর আবার অফিস যাওয়া শুরু করেছে। খুশি হারিয়ে যাওয়ার পর থেকে প্রহর আর অফিসে যায়নি। এতদিন জিদান সাহেবই সবকিছু সামলেছেন, তবে এবার বাবাকে রেস্ট দিয়ে প্রহর আবারও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। যদিও বেশি সময় থাকে না সে, দ্রুত কাজ সেরে বাসায় চলে আসে সে। খুশির চিন্তা যে তাকে থাকতে দেয় না। ও জানে ও না থাকলে খুশি একটুও নিজের খেয়াল রাখে না, মেডিসিনগুলো ঠিক মতো নেয় না। তাই তো খুশির কাছে না আসা পর্যন্ত ওর চিন্তার কমতি থাকে না। সময় তখন রাত 10টা। প্রহর একটু ওর বাবার সাথে বিজনেসের ব্যাপারে কিছু আলাপ করতে গিয়েছিল। কথা শেষে সে ফিরে এলো ওর রুমে এসে দেখলো খুশি রুমে নেই। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝলো খুশি ওয়াশরুমে গিয়েছে। প্রহর বেডের পাশে ছোট্ট ল্যাম্প টেবিলের কাছে গিয়ে খুশির মেডিসিনগুলো চেক করতে লাগলো। ঠিকমতো মেডিসিনগুলো নিয়েছে নাকি তাই দেখছে। তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দে স্বাভাবিকভাবেই পাশে ফিরে তাকালো প্রহর। আনমনে ফিরে তাকিয়ে আবারও মাথা ঘুরতে নিলেই আটকে গেল তা। ধীর পায়ে ধীরে ধীরে আবারও ফিরে তাকালো খুশির পানে। মুহূর্তেই থমকে গেল প্রহর। নির্বোধ নির্বিকার হয়ে গেল সে। চোখের পলক পড়তে আর হা হওয়া মুখটা চাপতে ভুলে গেল। ওর সামনে দাঁড়িয়ে থাকা আবেদনময়ী মহিয়সী রমণীকে দেখেই হৃদস্পন্দন কম্পন করা থামিয়ে দিল। খুশি একটা শর্ট জিন্স আর স্লিভলেস সাদা শর্ট টি শার্ট পরেছে, যার নিচে পেটের অর্ধভাগ দৃশ্যমান। টি শার্টের ওপরে লং একটা বুক কাটা জর্জেটের কোটি পড়েছে। খুশির এই মাত্রাতিরিক্ত আবেদনময় রূপ প্রহরকে নাস্তানাবুদ করে দিচ্ছে। চোখের পর্দায় মাদকতা ছড়িয়ে পড়ছে। হাতের শক্তি হারিয়ে হাতে থাকা ঔষধগুলো সব নিচে পড়ে গেল। এই শীতের মৌসুমেও যেন অতিরিক্ত গরমের প্রভাব অনুভব করছে প্রহর। গলা শুকিয়ে আসছে তার। খুশি ঠোঁটের কোণে আবেদনময়ী হাসি ঝুলিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো প্রহরের কাছে। প্রহরের একেবারে কাছে এসে 2 হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলল,